আমাদের আশেপাশে বা আমাদের সমাজে কিছু মানুষ আছে, দেখবে তোমাকে বিচার করবে কিসের ভিত্তিতে? তোমার আর্থিক আর্থিক অবস্থা কেমন, তারপরে তোমার স্ট্যাটাস কেমন, বা তোমার ছেলে বা মেয়ে বা তোমার সন্তান বলতে পারো, তারা কেমন লেখাপড়া, কেমন তারা রেজাল্ট করছে তার ভিত্তিতে। এবং তোমার সন্তান হয়তো সেরম চাকরি করছে না বা সেরমভাবে প্রতিষ্ঠা পায়নি, সেটা ভেবে তোমার সঙ্গে মিশবে বা কথা বলবে বা মানে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এইটা মানে আমরা দেখে আসি আর কি। তো এদেরকে আমি কিন্তু মানুষের পর্যায়ে ফেলি না। মানে এরা একটা চাকচিক্য জামা কাপড় পরা, ফ্যাশন করা বা নিজেদের মেনটেন করে একটা চাকচিক্যময় চেহারা হয়তো তাদের আছে, তাদের হয়তো আর্থিক সঙ্গতি খুব ভালো, মানে সবই তাদের হয়তো ভালো, কিন্তু তাদের কিন্তু মনুষ্যত্ব নেই, বা তাদের সোলটা, তাদের অন্তরাত্মাটা কলুষিত। বাইরেটা চাকচিক্যময় কিন্তু অন্তরটা কলুষিত। কেন এই কথাগুলো বললাম সেটা তোমাকে বলছি, এটা আমার ক্ষেত্রেই ঘটেছে বলেই বলছি। এবং যেদিন এটা শুনতে পেয়েছিলাম বা জানতে পেরেছিলাম, চোখ দিয়ে জল পড়েছিল তো বটে, এবং মনে মনে খুব কষ্ট পেয়েছিলাম। এবং সেই ব্যক্তির সঙ্গে এখনও আমি দূরত্ব বজায় করে চলি। কারণ একবার তো সে আমাকে আঘাত দিয়েছে, তা বলে কি তাকে এই যে ফেসবুকে সে হয়তো কোনো পোস্ট দিয়েছে, আমি তাকে লাইক দিই, সেও আমার পোস্টকে লাইক দেয়, এবং একাধিকবার সে বলেছে যে কেন আমি তার বাড়িতে যাই না, বা অনেকবার ডেকেওছে। তো আমি একটু অ্যাভয়েড করে গেছি, কারণ সেদিনকার দুঃখ কষ্টটা আমি আজও ভুলতে পারিনি। তো সেই ঘটনা নিয়েই আমি এগিয়ে যাব। তো তার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নামের স্মরণ করলাম এবং তার চরণে শতকোটি প্রণাম জানালাম। এবং তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করে উঠতে পারোনি, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমার হাতটা শক্ত করে ধরে থাকো। তো আমি আমার বক্তব্য নিয়ে এগিয়ে চলছি। অনেক বছর আগেকার কথা, যখন আমার বড় মেয়ে স্কুলে ভর্তি হয়েছে, মানে তখনকার কথা। তো স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে কিছু বন্ধু বান্ধব হয়ে যায় না, একই ক্লাস একই সেকশন, মানে অনেক, মানে সবাই অনেক বন্ধুই হয়, কিন্তু কিছু বন্ধু দেখবে দু চারজন বন্ধু খুব কাছের হয়ে যায়। তা সেরকমই দু একজন ছিল। একজন যেমন আমাদের আমাদের মেয়েদের স্কুল তো এতে এলগিন রোডে, ওই ভবানীপুরে এক বান্ধবী থাকতেন, নাম আমি কারোরই বলবো না। একজন ভবানীপুরে থাকতো। তো আর একজন থাকতো তোমার জানবাজারের ওইখানে, আর একজন থাকতো গড়িয়ায়। এইরকম তিন চারজন আমাদের ছিল, আশেপাশে ওরা থাকতো। তো একজন আবার দমদমে থাকতো। তা আমাদের মধ্যে একটু বন্ধুত্ব গজিয়ে উঠলো। তো তারপর কিন্তু আমার একটুখানি বন্ধুত্বটা ওই ফোনেই হতো, কারণ কিছুদিন আমার বড় মেয়ে ভর্তি হওয়ার কিছুদিন পরেই, মানে মাসখানেক যাওয়ার পরেই আমি তাকে, মানে আমার মেয়েকে স্কুল বাস করে দিয়েছিলাম। তো সে স্কুল বাসেই যাতায়াত করতো। ওই ধরো কখনো স্কুলে ফিস দিতে গেলাম, তখনও অনলাইনের ব্যবস্থা ছিল না, অনেক বছর আগেকার কথা। তো অনলাইনের ব্যবস্থা ছিল না, তো স্কুল ফিসটা দিতে যেতে হতো, রেজাল্টের দিন, গার্জেন মিটিংয়ের দিন, এই দিনগুলো তো যেতেই হতো। তখন তাদের সঙ্গে দেখা হতো, এবং তাদের বাড়িতে হয়তো কোনো অনুষ্ঠানে অনেকে ইনভাইট করতো, যেতাম, যেমন সন্তানদের জন্মদিনে, বা অনেক সময় আমরা মিট করে কোনো রেস্টুরেন্টে খেতে যেতাম। এই রকম করে বন্ধুত্বটা বেশ 2-3 বছর এগিয়ে গেল। তখন এই যেই সময়টার কথা বলছি, যেই সময়টা আমি প্রবল আঘাত পেলাম, তার আগে একটা কথা বলে রাখি। আমার বড় মেয়ে ছোটোবেলায় খুব একটা লেখাপড়া, আমি বলতে পারবো না 1 থেকে 10-এর মধ্যে হচ্ছে, দেখো মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই, আমি সোজাসুজি
কথাটাই বললাম, মানে আঁকঢাক না করে। ও ছোটোবেলায় খুব একটা লেখাপড়ায় ভালো ছিল না, ইনফ্যাক্ট 8-9 পর্যন্ত খুব একটা ভালো ছিল না। মানে মাধ্যমিকটা দেওয়ার পর দেখলাম ও আস্তে আস্তে নিজেরটা বুঝতে শিখলো, সময় পড়া সময়ে করে নেবা। আগেও যে পড়তো না তা না, কিন্তু কোনো ক্রমে হয়তো রেজাল্টটা ভালো হতো না। তো এইটা তো বোঝা গেল, দেখো রেজাল্টের ব্যাপারটা বোঝা গেল, ধরো কেজি বা 1-2 থেকে বোঝা গেল। তো আমাদের যে গ্রুপে যারা ছিল তারা তো নিত্য স্কুলে যেত, তার ফলে কি হতো, কোন সেকশনে কি হয়েছে বা কার টিচার কীরমভাবে পড়িয়েছে বা কি কি আসতে পারে তাদের মধ্যে একটা আলোচনা হতো। আর আমি তো স্কুলে যেতাম না বলে আমি সেগুলো কিছুই জানতে পারতাম না। যেমন ওরা হয়তো স্কুল ছুটির সময় টিচারের সঙ্গে কথাবার্তা বলতো, নানা রকমের কীরম হতে পারে না হতে পারে। তো ওরা আমার এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও ওরা কিন্তু কখনো আমাকে জানায়নি যে তোর মেয়েকে এটা কিন্তু পড়াস। এগুলো বলতেই পারতো, কিন্তু বলেনি। ঠিক আছে, বলেনি, হয়তো ওরা মনে করেছে আমার জানার আগ্রহ নেই বলে হয়তো জানিও নি। দেখো, শিশুকালটা কিন্তু নির্ভর করে সম্পূর্ণ মায়ের ওপর, মায়ের পড়ানো বা মায়ের শিক্ষার ওপর বলতে পারো। মা কিরম তার সন্তানকে শিক্ষা দিচ্ছে, আমি হয়তো সেরমভাবে মানে জানার চেষ্টা করিনি, এটা আমার ফল্টও হতে পারে। সবসময় যে অন্যের দোষ দেব সেরম তো না। তো এরম চলতে লাগলো। 1-2-তে ওঠার পর দেখলাম, মানে কেজির পর দেখলাম যে আমার মেয়ে সবেতে পাস করছে। ওরা হয়তো 95, 98, 100 পাচ্ছে, সেখানে আমার মেয়ে হয়তো 80-82 পাচ্ছে, এইরকম। মানে প্রায় 20 নম্বর, 15 থেকে 20 নম্বরের ডিফারেন্স এরকম হচ্ছে। তার ফলে সে স্ট্যান্ডের মধ্যে ঢুকতে পারছে না, মানে 1 থেকে 10-এর মধ্যে ঢুকতে পারছে না। তো ওদের মধ্যে কিন্তু প্রত্যেকেরই, যেহেতু বললাম রেগুলার স্কুলে যাচ্ছে, তো তারা জানতে পারছে চলছে। তো একদিন আমি যেই মানে এই যে ওদের মধ্যে নিশ্চয়ই আলোচনা হতো আমাকে নিয়ে, যে জুলরের মেয়ে দেখো আমাদের মেয়েদের মতন লেখাপড়ায় না। সেটা প্রত্যেকে না বললেও, মানে প্রত্যেকের আচরণে বা কথাবার্তায় সেটা না বুঝলেও একজন সেটা আমাকে মানে খুব তীব্রভাবে আঘাত দিয়ে বুঝিয়ে দিয়েছিল। যে ভবানীপুরে থাকে সে কিন্তু তার মেয়ের, তাদের বাড়িতে ইনভাইট করেছে তার মেয়ের জন্মদিন বা এতে, মানে বারবার বলতো যে তুই এখান দিয়ে গেলে আসিস, আমাদের বাড়িতে আসিস। ঘটনাটা হচ্ছে যে গড়িয়া থাকে তাকে নিয়ে। তো একদিন রেজাল্টের দিন, সেদিনকে বোধহয় 1 থেকে 2-তে উঠবে এইরকম। এবার 2-তে ওঠার পর সময় আমার মেয়ে যখন, বড় মেয়ে যখন 2-তে উঠলো, তখন তো আমার ছোটো মেয়ে জন্মালো। তার ফলে আরও একটু পিছিয়ে পড়লো, কারণ আমার টিচার ছিল না। আমি মোটামুটি ক্লাস 5 পর্যন্ত নিজে সব সাবজেক্ট দেখতাম ওর, এবং 6 থেকে শুধু অঙ্কের টিচার রাখা হয়েছিল, যেহেতু আমি অঙ্কে কাঁচা। 5 পর্যন্ত আমি সব পড়াতাম। তো আমার তো তখন টিচার ছিল না, বেবি দেখাশুনো করতে হতো। ছোট আর একটা তো বাচ্চা হয়েছে, মেয়ে হয়েছে, তো তাকে আমাকে দেখাশুনো করতে হয়। এবার নিজেরও একটু অসুস্থতা থাকে, দুর্বলতা থাকে, তো পুরো টাইমটা আমি ওকে দিয়ে উঠতে পারতাম না। তার ফলে ওর রেজাল্টটা আরেকটু ডেটোরিয়েট করলো, মানে খারাপের দিকে গেল। পাশ করে যেত প্রতি বছর, ভালোভাবে পাশ করে দিল, এবং MA BEd পর্যন্ত কোনোদিন ওর ইয়ার লস হয়নি। তো একদিন শুনলাম, রেজাল্টের দিন আমি গেলাম, তখন শুনলাম যে আরও 2-1 বান্ধবী বলছে যে কি কেন, যে গড়িয়ায় থাকে তার নাম করে বলছে ওর মেয়ের জন্মদিন তো খুব বড় করে করলো, আমরা গেছিলাম, তোকে খুব মিস করছিলাম, তোকে তো বলেনি। তো আমি তখন, যে ভবানীপুরে থাকে সে নাকি ওই গড়িয়া যে বউটি বা আমার বন্ধুটিকে জিজ্ঞাসা করছে যে তুই ঝুলনকে বলিসনি, ও তো এলো না, বা ও কি ছোট বাচ্চা নিয়ে আসতে পারলো না, সত্যি ও কি করে আসবে 2টো বাচ্চা সামনে। তখন ও নাকি বলেছিল, আমার গড়িয়ার বন্ধু বলেছিল, তার বর খুব উঁচু পোস্টে কাজ করে। তখনই, মানে এখন যেমন কথায় কথায় 80,000, 1 লাখ, 1.5 লাখ মাইনেটা অহরহ শুনতে পাই, তখন কিন্তু অতটা ছিল না। তখন ওই 20-22 মানেই অনেক মাইনে ছিল। তখনই ওই গড়িয়ার যে বান্ধবী আমার,
তার স্বামী 60,000 টাকা মাইনে পেত, মানে বুঝতে পারছো অনেক উঁচু একটা গেজেটেড অফিসার, A1 অফিসার বলতে পারো ছিল। যে সে খুব বড় করে জন্মদিন করতো, এইটাই মানে যেই কথাগুলো বলছি। তখন সে জিজ্ঞাসা করেছিল, তখন আমার গড়িয়ার বান্ধবী বলেছিল যে না নেমন্তন্ন করিনি, কারণ ওকে ঠিক আমাদের গ্রুপে মানায় না, কারণ ওর মেয়ে তো এমন কিছু লেখাপড়ায় না, তো স্বাভাবিক কথা আমাদের মেয়েরা তো স্ট্যান্ড করে, তাই জন্য ওকে আর ইনভাইট করিনি। এই কথাটা আমার এর বান্ধবী, মানে ভবানীপুরে যে বান্ধবী থাকে এ আমাকে বলল, কারণ সেও এটা ফিল করেছিল যে এত দাম্ভিকতা বা এত দম্ভ ঠিক না। তখন আমাকে বলেছিল, ঝুলন কিছু মনে করিস না, ওর এই কথাতে আমার খুব খারাপ লেগেছে এবং আমি ভবিষ্যতে ওকে একটু এড়িয়েই চলবো, কারণ এই রকম মানসিকতার মেয়ের সঙ্গে আমারও ঠিক মানে মেলামেশাটা করা উচিত না। এটা কিন্তু আমার সেই ভবানীপুরের বান্ধবী বলেছিল। তো শুনে আমি কিছু বলিনি, হতেই পারে, দেখো হয়তো মিশতে নাও পারে, কিন্তু কথা সে ফুলঝুরি। মানে যখন দেখা হলো জরি, বাবা তুই কেমন আছিস, কি রোগা হয়ে গেছিস, সত্যি তো দুটো বাচ্চা নেই, মানে বোঝাই যায় না, সে ন্যাকা ন্যাকা করে জড়িয়ে দিল। আমিও তাকে বুঝতে দিইনি যে আমি তার জন্য একটু মানে তার ব্যবহারে আমি একটু রুষ্ট বা মানে দুঃখ পেয়েছি। তো এইরকম চলতে লাগলো, করতে করতে আমি আর তো মেলামেশা বন্ধ করে দিলাম কারোর সঙ্গে, মানে আমি টাইম দিতেও পারতাম না, দুটো বাচ্চা সামনে তাদের লেখাপড়া নিয়ে আস্তে আস্তে বড় হচ্ছে। যখন ক্লাস 7-এ উঠলো আমার মেয়ে, তখন একদিন সেই বান্ধবী, গড়িয়ার বান্ধবী আমাকে কেঁদে কেটে ফোন করছে যে তার ক্যান্সার হয়েছে, কোলন ক্যান্সার হয়েছে। না সরি, এটা পরের ঘটনা, আমারই ভুল হয়েছে, সরি। বলছে তার বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে, অটো থেকে সে ছিটকে পড়ে গেছে এবং পুরো স্পাইনাল কর্ডটা তার কয়েক টুকরো হয়ে গেছে এবং পাঁজরের যে হাড়গুলো হয় না, দুটো হাড় ভেঙে ঝুলছে, মানে কমপ্লিটলি শয্যাশায়ী। এবং সে স্কুলে চাকরি করতো, স্কুলের চাকরিটাও তার চলে গেছে। এবার যতই হোক, আমার তো এককালের বন্ধু ছিল, তো আমি বললাম ঠিক আছে তোকে আমি দেখতে যাব। তো আমি গেলাম, গিয়ে দেখলাম সত্যি সে শয্যাশায়ী এবং শুয়ে শুয়ে তার পেছনে চুলের পেছন দিকটা মানে টাক পড়ে গেছে, মানে ঘাম জমে জমে চুলগুলো নরম হয়ে উঠে গেছে। যেরকম ঘাড় ঘুরিয়ে দেখালো, দেখ ঝুলন আমার এখানটা কেমন হয়েছে। তো আমি তার জন্য ফল মূল যতটা সম্ভব আমি নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে তখন আমি কিন্তু তাকে জানতে দিইনি, তার মনের স্বরূপটা আমি জানি। তো গেল, গিয়ে তা দেখে টেকে আমি চলে এলাম, বাড়িতে চলে এলাম। তারপরে জানো ক্লাস মাধ্যমিক পাস হয়ে গেল, ক্লাস 11-এ উঠে গেল আমাদের মেয়েরা। তা 11-এ উঠে গেল, তখন এই যে ক্যান্সারের কথা বললাম, একদিন আমি শুনলাম ওর কোলন ক্যান্সার হয়েছে এবং তার পরবর্তীকালে 11 থেকে 12-এর ওঠার পরীক্ষাটা, মানে তোমার ওই মুম্বাইতে তাকে টানা 5-6 মাস থাকতে হয়েছিল এবং তখন তার 11 থেকে 12 মানে আমার মেয়েদের পরীক্ষা, তার মেয়ে সেই পরীক্ষাটা দিতে পারলো না। কেন পারলো না? মানসিক কষ্টে, কারণ তার স্বাভাবিক ছোট মেয়ে না, মেয়েটার তো কোনো দোষ না। তা মেয়েটা পরীক্ষা দিতে পারলো না কারণ তার মায়ের ক্যান্সার হয়েছে, সে তার মাকে প্রচণ্ড ভালোবাসতো, কী হবে না হবে এই করে সে লেখাপড়া করতে পারলো না, মানে পারিনি বাড়িতে বসে বসে, কারণ তার মা তো সেই ওইখানে, মা বলছি তার বাবা তো তার মায়ের সঙ্গে মুম্বাইতে, তো সে কি করে লেখাপড়া করবে, মানে প্রতি মুহূর্তে তার মনে হচ্ছে মানে ক্যান্সার মানে একটা বিশাল ব্যাপার। সেই বছরটা তার নষ্ট হলো। দেখো আমার মেয়ের কিন্তু একটা বছরও নষ্ট হয়নি, মানছি এটা ওর মায়ের অসুস্থতার কারণে নষ্ট হয়েছে। তারপরে শোনো, ওর কিন্তু আমার মেয়েরা তো 1 বছর পিছিয়ে গেল আমার মেয়েদের থেকে। তারপরে পরবর্তীকালে শুনলাম তার উচ্চ মাধ্যমিকেও গ্যাপ পড়েছে। এবার আমার মেয়েরা যেহেতু এগিয়ে গেছে, আমি তো তার কথা জানতে পারিনি উচ্চ মাধ্যমিকে কেন গ্যাপ পড়েছে। তখন তার মায়ের মানে যাই অবস্থা, মানে ক্যান্সারটা কিছুটা ঠিক হয়ে গেল, ওই উচ্চ মাধ্যমিকের সময়টা তার ক্যান্সারটা আবার চারা দিয়ে উঠলো।
তখন দৌড়ে দৌড়ে তাদের এতে চলে গেল। এবং যেদিনকে ওর মায়ের ওটি, ডাক্তার নাকি বলেছিল যে উনি কিন্তু না বাঁচতেও পারেন, ওনার অবস্থা খুব খারাপ। তখন তো তার হাজব্যান্ড, মানে আমার বান্ধবীর হাজব্যান্ড ফোন করে বাড়িতে জানিয়েছিল যে তার শ্বশুর বাড়িতে, মানে আমার বান্ধবীর বাপের বাড়িতে তো মেয়েটা থাকতো, তখন জানিয়েছিল যে এখন থাকুন অবস্থা, আপনারা শেষ দেখা ওকে দেখে যান। তখন এই অবস্থায় তার মা বাবা, মানে আমার ওই বাচ্চাটির, আমার ওই মেয়েটির যে দিদা দাদু, মানে আমার বন্ধুর বান্ধবীর মা বাবা, তারা তখন টিকিট কেটে যাবে মানে ফ্লাইটে। তখন মেয়েটি বলল আমিও যাব, আমার মায়ের এরকম অবস্থা, আমাকে তোমরা নেবো না? তখন নেবে না, বলে তোর তো দুদিন পর হায়ার সেকেন্ডারি পরীক্ষা, বলে চুলোই যাক পরীক্ষা। ও তখন গেল। তো সেই বান্ধবী কিন্তু বেঁচে পড়তে সুস্থ হয়ে বাড়ি ফিরলো। খামাখা মেয়েটার আর একটা বছর নষ্ট হলো, মানে 2 বছর সে পিছিয়ে গেল। এবং এত বছর পর এই রিসেন্টলি শুনলাম তার মেয়ে প্রতিষ্ঠা পেয়েছে, মানে একটা চাকরি করছে, কাজ পেয়েছে। আমার মেয়ে কিন্তু 8 বছর চাকরি করছে। যাকে লেখাপড়ায় খারাপ বলেছিল, যার সঙ্গে মেশা যায় না, তার মেয়েদের তার সন্তানকে আমার সন্তানের সঙ্গে মেশানো যায় না, কেন? সে নম্বর কিছুটা কম পায়। সেই আমার মেয়ে আজকে শিশু গড়ছে, মানে সে স্কুল টিচার, তার শয়ে শয়ে ছাত্রছাত্রী। তো তার যদি কিছু বেসিক লেখাপড়া না থাকবে, তাহলে 8টা বছর সে টিকে আছে কি করে? কথাটা হঠাৎ মনে পড়লো আজকে বলে তোমাদের কাছে জানালাম। তোমরাও শিখে নাও, কার আর্থিক সঙ্গতি কেমন সেই হিসেব করে, কার সন্তান কীরকম লেখাপড়ায়, বা কার গাড়ি আছে কি বাড়ি আছে, বা কার সন্তান কীরকম চাকরি করছে, কে কতবার বিদেশ বেড়াতে গেছে, এই ভিত্তিতে কিন্তু বন্ধুত্ব করো না। এবং এই ভিত্তিতে বন্ধুত্ব বা আত্মীয়তা ত্যাগও করো না। যাকে ত্যাগ করলে তার মনটা কতটা খারাপ হয় বলো তো? মনটা তো মুচড়ে ওঠে। দেখো, এই কারণে ওরা আমার সঙ্গে মিশছে না। আমারও সেদিনকে এই জিনিসটা হয়েছিল। এটা কোনো আনন্দ না, মানে বাচ্চাটার বা মেয়েটার তো কোনো দোষ না বলো। আমার মনে হয় যে আমার সেই অন্তরের কান্নাটা, আমার অন্তরে চেপে রাখা, বুকে চেপে রাখা যে দুঃখটা, তার হায় লেগে গেছে। তো তোমাদের এটাই বলছি, কখনো কাউর চোখের জল ফেলিও না, বা মনে এমন কিছু আঘাত দিও না যে সে হয়তো মুখে তোমাকে কিছু অভিশাপ বা কিছু বলবে না, সে হয়তো চাইবেও না, কিন্তু তার চোখের জলটা তোমার, মানে এটাকেই বলে তোমার হায় লেগে যাওয়া। তো কেমন লাগলো আমার এই উপস্থাপনা, প্লিজ কমেন্টের সাহায্যে জানিও, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।